তো আমরা পড়াশোনায় ফিরে যাই। আমরা আজকে পড়তে চেয়েছিলাম স্লাটস্কির পরিবর্তক প্রভাব, স্লাটস্কির ইকুয়েশন যেটা। তো আমি মনে হয় আজকে স্লাটস্কির সমীকরণটা, ডেরিভেশনটা আজকে করতে পারবো না, ওটা অনেক দেরি হয়ে যাবে। তারপর দেখি এগুলো শেষ করে যদি সময় পাই তাহলে আজকে ডেরিভেশনে যাব, না হলে আজকে ডেরিভেশনে যাব না। তো আজকে আমি যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে স্লাটস্কির পরিবর্তক প্রভাব। এবং স্লাটস্কির পরিবর্তক প্রভাবটা কি? স্লাটস্কির পরিবর্তক প্রভাব হচ্ছে দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে। দামের আপেক্ষিক পরিবর্তন কেন বলছে বলো তো? দামের আপেক্ষিক পরিবর্তনটা কি? আমরা তো দাম জানি, তাই না? কিন্তু আপেক্ষিক দামটা কি? আচ্ছা, আপেক্ষিক দাম হলো যে আমরা পরিবর্তক প্রভাব আলোচনার ক্ষেত্রে ভোক্তার ভারসাম্য নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কে বলছো তোমার নেটওয়ার্ক খুবই দুর্বল, শোনা যাচ্ছে না? মিউট হও। দীঘা, তোর কথা শোনা যাইতেছে না, তুই মিউট যা। কথা শোনা যাচ্ছে না, মিউট হও, তোমার নেটওয়ার্কের সমস্যা। ওকে, দামের আপেক্ষিক পরিবর্তন। দামের আপেক্ষিক দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, দামের আপেক্ষিক পরিবর্তন। দামের আপেক্ষিক পরিবর্তন আমরা যখন ভোক্তার ভারসাম্য নিয়ে আলোচনা করব তখন দুটি দ্রব্যের দাম বা দুটি দ্রব্য নিয়ে আমরা বিবেচনা করব। এই দুটি দ্রব্যের মধ্যে একটির দাম অপরিবর্তিত থেকে আরেকটির দাম যদি পরিবর্তিত হয় তবে তাকে বলা হয় দামের আপেক্ষিক পরিবর্তন। যেমন যদি আমরা ধরি দুটি দ্রব্য আছে, এক্স দ্রব্য, আরেকটি দ্রব্য হলো ওয়াই দ্রব্য। এই এক্স দ্রব্যের দামকে যদি পিএক্স দিয়ে চিহ্নিত করি এবং ওয়াই দ্রব্যের দামকে যদি আমরা পি ওয়াই দিয়ে চিহ্নিত করি, তাহলে এই ওয়াই দ্রব্যের দাম পি ওয়াই স্থির থেকে যদি এক্স দ্রব্যের দাম পিএক্স দিয়ে চিহ্নিত করি, তাহলে এটা স্থির থেকে এই পিএক্সটা আমাদের পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে আপেক্ষিক দামের পরিবর্তন। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় ধরে নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ভোক্তার প্রকৃত আয় স্থির থাকবে। ভোক্তার প্রকৃত আয়টা কি? আয় সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে আর্থিক আয়, আরেকটা হলো আর্থিক আয় কোনটা? যে কোনো একজন ব্যক্তি একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ অর্থ আয় করে, সেটা হলো তার আর্থিক ইনকাম। এবং এই অর্থ দিয়ে সে কি পরিমাণ দ্রব্য সামগ্রী কিনতে পারে, দ্রব্য সামগ্রীর সংমিশ্রণ কিনতে পারে, এটা হচ্ছে তার প্রকৃত ইনকাম। হ্যাঁ, তো এখন এই স্লাটস্কির পরিবর্তক প্রভাব আলোচনার ক্ষেত্রে আমাদের কোনো একটা দ্রব্যের দাম, আমরা এখানে ধরে নিয়েছি যে এক্স দ্রব্যের দাম পিএক্স স্থির এবং এক্স দ্রব্যের দামের পরিবর্তন ঘটবে এবং ওয়াই দ্রব্যের দাম পি ওয়াই স্থির থাকবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমরা ওয়াই দিয়ে ইনকামকে নির্দেশ করি। এখানে রিয়েল ইনকাম স্থির থাকবে।
এই রিয়েল ইনকাম এবং ক্রয় দ্রব্যের দামের স্থির অবস্থায় কোনো একটা দ্রব্যের, অবশ্যই আমরা যে দুটি দ্রব্য নিয়ে আলোচনা করছি সেই দুটি দ্রব্যের যে কোনো একটি দামের পরিবর্তনের ফলে দ্রব্য ক্রয়ের সংমিশ্রণে কি পরিবর্তন আসে তাকেই শ্লাসকির পরিবর্তক প্রভাব বলা হয়। সংজ্ঞাটা ক্লিয়ার? ম্যাডাম আরেকবার বলেন। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে অন্যান্য অবস্থা কি কি অপরিবর্তিত থাকে আমরা দেখলাম, বা কি কি অপরিবর্তিত ধরে নিব আমরা দেখলাম। তো অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে ভোক্তার ভারসাম্যের উপর যে প্রভাব পড়ে তাকে বলা হয় শ্লাসকি পরিবর্তক প্রভাব। ক্লিয়ার? জি ম্যাডাম। তো শ্লাসকি বলেছেন যে এই ভোক্তার প্রকৃত আয় স্থির রাখতে হলে সেটা করতে হবে খরচ ব্যবধানের মাধ্যমে। এই খরচ ব্যবধানটা কি? খরচ ব্যবধানটা কি? দ্রব্যের দাম বাড়লে ভোক্তার খরচ বাড়ে। হ্যাঁ, যদি ধরো পিএক্স বৃদ্ধি পেল তাহলে ভোক্তার খরচ কি হবে? বেড়ে যাবে। তার মানে কি হলো? তার রিয়েল ইনকাম কি হবে? ইনকাম বাড়বে। রিয়েল ইনকাম ইনকামটা কমবে। ম্যাম রিয়েল ইনকাম কমবে। রিয়েল ইনকাম কমবে, অর্থাৎ দাম বৃদ্ধি পাচ্ছে, খরচ বৃদ্ধি পাচ্ছে এবং এই অবস্থায় তার রিয়েল ইনকামটা কমে যাচ্ছে। আবার উল্টা ভাবে যদি আমরা দেখি, দাম হ্রাস পাচ্ছে, খরচ হ্রাস পাচ্ছে এবং রিয়েল ইনকাম তার বেড়ে যাচ্ছে। তার মানে রিয়েল ইনকাম বাড়ছে কমছে মানে কি? যে সে আগে যে পরিমাণ দ্রব্য সংমিশ্রণ ক্রয় করতে পারতো এখন তার থেকে কম বা বেশি পরিমাণে দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে। তার মানে আমরা দেখছি যে রিয়েল ইনকাম পরিবর্তন হচ্ছে। এখন এই রিয়েল ইনকাম যদি বাড়ে, যেমন এই ক্ষেত্রে রিয়েল ইনকাম বেড়ে গেছে, এখন রিয়েল ইনকাম কতটুকু বেড়েছে? বা এখানে খরচ কমে গেছে, দাম কমার ফলে খরচ কমে গেছে, রিয়েল ইনকাম বেড়ে গেছে। এই রিয়েল ইনকাম কতটুকু বেড়ে গেছে? সেই রিয়েল ইনকাম যদি ভোক্তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, আবার দাম বৃদ্ধির ক্ষেত্রে ভোক্তার রিয়েল ইনকাম যতটা কমেছিল যদি তাকে সেই পরিমাণ ইনকাম দিয়ে দেওয়া হয় তাহলে ভোক্তা যে অবস্থায় থাকে সেটা হলো তার আগের অবস্থা। একে বলা হয় খরচ ব্যবধান। আমি কি বোঝাতে পারলাম? আর একবার একটু বলতে আমি লিখে দিই। আচ্ছা, আমরা যখন এটা চিত্রের সাহায্যে দেখব তখন আরেকটু ক্লিয়ার, আমরা চিত্রের সাহায্যে যখন ব্যাখ্যা করব তখন আরেকটু ক্লিয়ারলি করব। এখন এই শ্লাসকির পরিবর্তক প্রভাব দাম হ্রাসের ক্ষেত্রে বা দাম বৃদ্ধির ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করতে পারি চিত্রের সাহায্যে। তো প্রথমে আমরা দাম হ্রাসের ক্ষেত্রে এটা ব্যাখ্যা করব এবং দাম বৃদ্ধির ক্ষেত্রে আমি আর ব্যাখ্যা করব না, কারণ একই জিনিস উল্টাটা হবে, তোমরা পারবে বাসায়, এই জন্য আমি আর ওটা
ব্যাখ্যা করব না। তো দাম হ্রাসের ক্ষেত্রে দাম হ্রাসের ক্ষেত্রে প্রভাব, প্রভাব মানে কি কি প্রভাব? পরিবর্তক প্রভাব। স্লারস্কির পরিবর্তক তো দাম হ্রাসের ক্ষেত্রে স্লারস্কির পরিবর্তক প্রভাব ব্যাখ্যার জন্য আমরা কি করব? ভূমি অক্ষে এক্স দ্রব্যের দাম এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্যের দাম, এটাকে লম্ব অক্ষ বা ও ওয়াই অক্ষ এবং এটিকে ও এক্স অক্ষ বলা যেতে পারে। এখন ভোক্তার প্রাথমিক বাজেট রেখা ছিল এ বি এবং এই প্রাথমিক বাজেট রেখার সাথে ভোক্তার নিরপেক্ষ রেখা আই সি1 ই বিন্দুতে স্পর্শ করেছে এবং প্রাথমিক ভারসাম্য বিন্দু ই অর্জিত হয়েছে, যেখানে ভোক্তা এক্স দ্রব্যের ও এম পরিমাণ এবং ওয়াই দ্রব্যের ও এন পরিমাণ ভোগ করে। এটা হলো ভোক্তার প্রাথমিক অবস্থা। এখন এই অবস্থায় ওয়াই দ্রব্যের দাম স্থির থেকে এক্স দ্রব্যের দাম কি হলো? হ্রাস পেল। হ্রাস পেলে এক্স দ্রব্যের ক্রয়ের পরিমাণটা বেড়ে যাবে, তাই তো? জি ম্যাম। বেড়ে গেলে এই বাজেট রেখাটি এই বাজেট রেখাটি স্থানান্তরিত হয়ে এ বি ওয়ান হবে। এই ওয়াই অক্ষে বাজেট রেখা স্থানান্তরিত হচ্ছে না, কারণ কি? ওয়াই এর দাম স্থির। বলো, ওয়াই স্থির ছিল। ওয়াই এর দাম স্থির। ওয়াই দাম স্থির ছিল। হ্যাঁ, স্থির এই কারণে এই বাজেট রেখাটি এই এ বিন্দুতেই থাকছে এবং এ বিন্দু থেকে নিচের দিকে শিফট হয়ে এবি1 হলে এই যে এবি1 হলো, তার মানে এই ভোক্তার বাজেট রেখা ডান দিকে স্থানান্তরিত হলো। আমরা জানি যে কোনো ভোক্তার বাজেট রেখা যদি ডান দিকে স্থানান্তরিত হয় তাহলে তার ইনকাম কি বাড়বে। তার মানে সে আগের থেকে ভালো অবস্থানে থাকে এবং আগের থেকে সে বেশি দ্রব্য সামগ্রী কিনতে পারবে। এখন সিলার্সকির মতে এই কতটুকু তার খরচ কি হয়েছে বলতো? খরচ কি বেড়েছে? খরচ হ্রাস পেয়েছে। খরচ হ্রাস পেয়েছে। খরচ হ্রাস তার ইনকাম বৃদ্ধি পেয়েছে। হ্রাস পেল এবং তার রিয়েল ইনকাম বৃদ্ধি পেল। এখন রিয়েল ইনকাম কতটুকু বৃদ্ধি পেল? ততটুকু যদি নিয়ে নেওয়া হয় এবং এই যে কতটুকু নিয়ে নেওয়া হয় এটাই হলো খরচ ব্যবধান। অর্থাৎ নিয়ে নেওয়ার পদ্ধতি হচ্ছে স্লারস্কির মতে যে এমন ভাবে নিয়ে নিতে হবে যাতে ভোক্তা আগের যে সংমিশ্রণ ক্রয় করতে পারত, অর্থাৎ আগে সে ই বিন্দুতে অবস্থান করত, এখনো সে ই বিন্দুতে অবস্থান করবে, কিন্তু তার নতুন বাজেট রেখা হবে এবি1 এর সমান্তরাল সিডি এবং তার নতুন ভারসাম্য বিন্দু হবে এই সিডি রেখার এফ বিন্দুতে।
এফ বিন্দুতে, এই এফ বিন্দুতে এক্স দ্রব্যের ক্রয়ের পরিমাণ ও এম অন এবং ওয়াই দ্রব্যের ক্রয়ের পরিমাণ ও এম অন। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে যে এক্ষেত্রে এক্স দ্রব্যের দাম কম হওয়া সত্ত্বেও, এক্স দ্রব্যের দাম কম হওয়া সত্ত্বেও তার এই যে দ্রব্য ক্রয়ের সংমিশ্রণের যে পরিবর্তন আসছে, এটাই হচ্ছে স্লাস্কির পরিবর্তন প্রভাব। বুঝতে পেরেছো? ম্যাম এফ বিন্দুতে আইসি 2 হবে, আইসি 2 রেখাটা IC2 রেখা। আইসি হ্যাঁ আইসি2 হচ্ছে IC2 রেখা সিডি বাজেট রেখাকে স্পর্শ করেছে। এফ বিন্দুতে স্পর্শ করে এফ বিন্দু হচ্ছে নতুন ভারসাম্য বিন্দু। ভারসাম্য রেখা। জি ম্যাম। ভারসাম্য রেখা হয় না, ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দু। হ্যাঁ হ্যাঁ ভারসাম্য বিন্দু। আপনারা সবাই ভিডিও অফ করে একটু আরামে ক্লাস করছেন, তাই না? হ্যাঁ, না ম্যাম আরামে না করি। ম্যাডাম না, খুব- না ম্যাডাম বসেই আছি। না ম্যাডাম বসেই আছি। খুব সুন্দর সুন্দর ছবি দিয়ে আমাদের সাথে আমরা মনে করছি তোমরা আছো, তাই না? আমরা এই বসে ক্লাস করতেছি। হ্যাঁ, আচ্ছা আমরা এখন তাহলে বুঝলাম যে দাম কমার ফলে স্লাস্কির পরিবর্তক প্রভাব আমরা বুঝলাম, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে ভাইবার কোশ্চেন কিন্তু তোমরা আর্থিক ইনকাম, তারপরে মানি ইনকাম, তারপর পরিবর্তক প্রভাব, এগুলো কিন্তু সব করে ফেলবে। হ্যাঁ জি ম্যাডাম ওগুলো লিখে নিয়েছি। হ্যাঁ, এগুলো লিখে নিবে ছোট ছোট যেগুলো আমি আলাপ করছি। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে দাম হ্রাসের ক্ষেত্রে আমরা পড়লাম, দাম বৃদ্ধির ক্ষেত্রে স্লাস্কির পরিবর্তক প্রভাব তোমরা পারবে, জি ম্যাম পারবো। তাই না? এটা তো তোমরা আগেও পড়ে এসেছো, জি ম্যাডাম। নতুন করে আবার জি পড়া। ম্যাম ছিল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি না, কিছু বলছো? আচ্ছা, তাহলে আমরা পরের টপিক হচ্ছে যে স্লাস্কির পরিবর্তক প্রভাব থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়। এটা কি তোমরা পারো? জি না ম্যাডাম। না ম্যাডাম। না ম্যাম। ম্যাডাম এটা সমান এই তোমাদের নেটওয়ার্কে খুব সমস্যা। দেখাতে হবে না। হ্যাঁ তোর নেটওয়ার্ক তো অনেক সমস্যা, কিন্তু তো কথা বুঝলাম না। কথা ক্লিয়ার আসছে না, ভেঙে ভেঙে আসছে, বুঝতে পারছি না আমি। হবে এরকমই মানে ছিল। আমরা তাহলে এখন পড়বো স্লাস্কির পরিবর্তক প্রভাব থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়। এটা খুবই সহজ, খুব সহজ। আমরা আগের যে চিত্রটি আঁকলাম, এই চিত্রটি আবার আঁকব। এক্স ওয়াই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আগের মতোই এবি বাজেট রেখা, এবি বাজেট রেখার ই বিন্দুতে আইসি অন স্পর্শ করেছে এবং এক্স দ্রব্যের দাম যখন হ্রাস পেল তখন নতুন বাজেট রেখা হলো এবি1 এবং এই এবি1 এর সমান্তরাল বাজেট রেখা হচ্ছে
সিডি, সিডি বাজেট রেখা IC2 নিরপেক্ষ রেখার সাথে F বিন্দুতে স্পর্শ করেছে। এখানে x ধ্রুবের পরিমাণ OM এবং y ধ্রুবের পরিমাণ x ধ্রুবের পরিমাণ OM এবং নতুন ভারসাম্য বিন্দুতে x ধ্রুবের পরিমাণ OM y। এখন দেখো আমরা নতুন আরেকটা ডায়াগ্রাম নিলাম, যে ডায়াগ্রামে আমাদের এই লম্ব অক্ষে দেখাচ্ছি দ্রব্যের দামের পরিমাণ। কোন দ্রব্যের দাম? x দ্রব্যের দাম। x দ্রব্যের দাম px দিয়ে চিহ্নিত করি এবং আমরা এই ভূমি অক্ষে x দ্রব্যের পরিমাণ x দেখাচ্ছি। এখন আমাদের প্রাথমিক ভারসাম্য বিন্দু অনুসারে আমাদের কি পরিমাণ x দ্রব্য ক্রয় করত সেটাকে আমি নিচেই নিয়ে আসলাম, ও এম একই, এবং ধরে নিলাম যে এখানে দাম ছিল T0। এখন দাম হ্রাস পেল, অর্থাৎ দাম হ্রাস পাওয়ার ফলে নতুন ভারসাম্য বিন্দুতে x দ্রব্যের পরিমাণ M1 হলো এবং এখানে কি হলো, যে দ্রব্যের দাম হ্রাস পেয়েছিল, ধরলাম যে দ্রব্যের দাম P1 হলো। এখন আমরা এই যে ই এর সাথে সম্পর্কিত যে দাম এবং x দ্রব্যের পরিমাণের যে সংমিশ্রণটা পেয়েছিলাম তাকে যদি r দিয়ে চিহ্নিত করি এবং নতুন ভারসাম্য বিন্দু f এর সাথে সম্পর্কিত যে নতুন x এর পরিমাণ তাকে যদি আমরা s দিয়ে চিহ্নিত করি, তাহলে আমরা দুইটা বিন্দু পাই r এবং h। এই r এবং s বিন্দু যোগ করলে আমরা যে চাহিদা রেখা, এই যে রেখাটি পাবো সেটা হলো আমার চাহিদা রেখা। অর্থাৎ এই যে ডিডি রেখাটা, এই ডিডি রেখার বিভিন্ন বিন্দুতে কি দেখাচ্ছে, এই x দ্রব্যের পরিমাণ এবং x দ্রব্যের দাম। তো আমরা তো জানি চাহিদা রেখা কি দেখায়, চাহিদা রেখার মাধ্যমে আমরা কি প্রকাশ করি, চাহিদা রেখার মাধ্যমে আমরা দাম এবং পরিমাণের সংমিশ্রণ প্রকাশ করি। বুঝতে পেরেছো? জি ম্যাডাম। জি ম্যাডাম। জি ম্যাম। খুবই সহজ, তোমরা মনে বুঝিনি ম্যাম। হ্যাঁ, তোমাদের কিন্তু রেকর্ড হচ্ছে, তোমরা ভিডিও অন করো। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা পড়ব যে স্লাটস্কির এই যে প্রভাব, দামের পরিবর্তনের ফলে দ্রব্য ক্রয়ের উপর যে প্রভাবটা পড়লো, এই প্রভাবকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পরিবর্তক প্রভাব, আরেকটি হলো কি প্রভাব? আয় প্রভাব। আয় প্রভাব। এই পরিবর্তক প্রভাব এবং আয় প্রভাবের সমষ্টি হচ্ছে দাম প্রভাব। অর্থাৎ দাম প্রভাবকে আমরা পরিবর্তক প্রভাব এবং আয় প্রভাব এই দুই ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি যে দাম প্রভাব সমান পরিবর্তক প্রভাব প্লাস আয় প্রভাব। আয় প্রভাব, এটা প্রমাণ করতে হবে। এটাও তো তোমরা পড়েছো, তাই না? জি ম্যাডাম। জি ম্যাডাম। পড়াতে হবে? জি ম্যাডাম। ওকে,
আমরা আগের মতোই ডায়াগ্রামটি আঁকবো। ও এক্স ও ওয়াই, এটা হলো ওয়াই যোগ্য, এটা হলো এক্স যোগ্য। আমাদের প্রাথমিক ভারসাম্য বিন্দু আমরা বের করব। প্রাথমিক বাজেট রেখা হচ্ছে এবি। এটার নাম আমরা কি দিব? এটার নাম দিলাম আইসি 2 3 দিলাম, কারণ আমরা এই যে সমান্তরাল যে বাজেট রেখাটি আঁকবো, ওখানে 2 দিব, আইসি 2। আচ্ছা এই যে বাজেট রেখাটা কিন্তু ইচ্ছা মতো আঁকবে না, ঠিক আছে? এই যে এই বিন্দুটা দিয়ে কিন্তু যেতে সমান্তরাল হবে। করে বুঝতে পেরেছো? এই যে বিন্দুটা, এই বিন্দু আমরা যে সমান্তরাল করে, অর্থাৎ খরচ ব্যবধানের মাধ্যমে আমরা যে বাজেট রেখাটি পাবো, সেই বাজেট রেখাটি কিন্তু এই যে প্রাথমিক ভারসাম্য বিন্দু, এই বিন্দু দিয়ে গমন করবে স্লাটস্কির পরিবর্তক প্রভাবে। হিগসের পরিবর্তক প্রভাবে সেটা আবার এই বিন্দু দিয়ে যাবে না, সেটা এই ইনডিফারেন্স কার্ভকে স্পর্শ করবে, অর্থাৎ তার আগের ইনডিফারেন্স কার্ভকে স্পর্শ করবে, কিন্তু এই বিন্দু দিয়ে যাবে না। সেটা হলো হিগসের পরিবর্তক প্রভাব। আমি কি বুঝাতে পারলাম? জি ম্যাম। জি ম্যাডাম। তো এই ডায়াগ্রামটা তোমরা ইচ্ছামতো করে আঁকবে না। এটা হলো সি টি এবং এই সিটি বাজেট রেখার আইসি 2 ইনডিফারেন্স কার্ভের সাথে। এখন এখানে তোমাদের বইয়ে নতুন ভারসাম্য বিন্দু দিয়ে চিহ্নিত করেছে। তোমাদের সুবিধার জন্য আমি আবার ই না দিয়ে টি দিলাম। টি, আর এই বিন্দুটা হলো আর বিন্দু, আর এটা হলো কিউ বিন্দু। যে কোনো বিন্দু দিলেই হবে, কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য এটা দিচ্ছি যাতে তোমরা কনফিউজ না হয়ে যাও। এখন দেখো যে এই বিন্দুটা, এই বিন্দু থেকে এই বিন্দু, অর্থাৎ পি বিন্দু থেকে কিউ বিন্দুতে যখন গেল ভোক্তা দামের পরিবর্তনের ফলে, অর্থাৎ এই পি বিন্দু এবং কিউ বিন্দু এই যে বিন্দু দুটি যোগ করে আমরা যে রেখাটি পাচ্ছি, এই রেখাটির নাম কি? কে বলতে পারবে? নতুন বাজেট রেখা। হ্যাঁ, নতুন বাজেট রেখা। না না না, নতুন বাজেট রেখা তো আমার এই যে AB1। দাম ভোগ রেখা। হ্যাঁ, এই যে রেখাটা আইসিসি রেখা। পিসিসি প্রাইস কনজাম্পশন কার্ভ। এই যে আর এবং কিউ, এই বিন্দু যোগ করে আমরা যে রেখাটি পাচ্ছি, এইটা হচ্ছে আমার আইসিসি রেখা। আইসিসি রেখাটা কি? আয় ভোগ রেখা। আয় ভোগ রেখা। হ্যাঁ, আয় ভোগ রেখা। এখন এই পি বিন্দুতে যখন ছিল, তখন এক্স দ্রব্যের পরিমাণ ছিল ও এম পরিমাণ।
এখন এক্স দ্রব্যের দাম হ্রাসের ফলে ভোক্তা নতুন ভারসাম্য বিন্দুতে এই যে কিউ বিন্দুতে যায় এবং এখানে তার এটা দিলাম M3, অর্থাৎ এই এক্স দ্রব্যের দামের হ্রাসের ফলে ভোক্তা এখন এই বাজেট রেখায় IC3 নিরপেক্ষ রেখার কিউ বিন্দুতে অবস্থান করে এবং সেখানে এক্স দ্রব্যের দ্রব্য ভোগের পরিমাণ M3। তার মানে দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে এক্স দ্রব্যের পরিবর্তন, ক্রয়ের পরিবর্তন কতটুকু হলো? M3, জি ম্যাডাম। তাই তো? বুঝতে পেরেছো? জি ম্যাডাম। ম্যাডাম এই M এবং M3 বলা হয় দাম প্রভাব, অর্থাৎ M3 equal to দাম এখন এই যে এখানে ভোক্তার প্রকৃত আয় কিন্তু বেড়ে গিয়েছিল, এজন্য সে কিউ বিন্দুতে ক্রয় করতে পারে বা ভোগ করতে পারে ভোক্তা। এখন এই প্রকৃত আয় যদি তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, অর্থাৎ আয় প্রভাবকে শূন্য করে ফেলা হয়, তাহলে সে এই আর বিন্দুতে অবস্থান করে যেখানে এক্স দ্রব্য ভোগের পরিমাণ হচ্ছে M2। তাহলে এই যে কিউ থেকে আর এর এই যে ফিরে আসা, এইটুকু হচ্ছে তার আয় প্রভাব। এই আয় প্রভাবের দরুন এক্স দ্রব্যের ভোগের পরিমাণ M2 থেকে M3 পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আর এই আয় প্রভাব নিয়ে নিলে দাম প্রভাব থেকে থাকে কতটুকু? এই P থেকে আর অর্থাৎ M2 পরিমাণ। এই M2 পরিমাণকে কি বলা হয়? দাম প্রভাব, পরিবর্তন প্রভাব। M2 হলো পরিবর্তন প্রভাব। আর M2 থেকে M3 অর্থাৎ কিউ থেকে এই যে আর থেকে কিউ এ গমন, এটা হলো আয় প্রভাব। তার মানে M2 M3 হচ্ছে M2 M3 হলো আয় প্রভাব। এখন দেখো এই যে M থেকে M3, এটাকে আমরা কি লিখেছি? আয় প্রভাব। দাম প্রভাব M3, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি কি M3 সমান M2 প্লাস M2 M3। তার মানে এটা হলো আমার দাম প্রভাব, এটা হলো আমার পরিবর্তন প্রভাব, আর এটা হলো আয় প্রভাব। আয় প্রভাব। আয় প্রভাব। এভাবে আমরা দেখাতে পারি দাম প্রভাব সমান পরিবর্তক প্রভাব প্লাস আয় প্রভাব। ওকে, আমরা আজকে কি আর কন্টিনিউ করব? না ম্যাডাম, আজকে আর থাক। আজকে আর থাক ম্যাডাম। এতটুকুই থাক ম্যাম। তাহলে আমরা নেক্সট ক্লাসে স্লার্স্কির ইকুয়েশনটা কিভাবে পাওয়া যায় সেটা আমরা আলোচনা করব। ম্যাডাম জি ম্যাম। তোমরা এত কৃপণ কেন? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কেন?
করেছি ম্যাডাম। ম্যাডাম বসছি তো ম্যাডাম করে দিয়েছি। এই 90 জন 95 জন আছো, মাত্র 10-12 জন করেছে। না ম্যাডাম আমি ফার্স্টেই একটু করে দিয়েছি। হ্যাঁ, কেউ কেউ করেছো। এখন চ্যানেলের নাম কি? তোমার গ্রুপেই তো দিয়ে দিয়েছি না আমি ভিডিওটা। ওখানে গেলেই তো ওখানে নিয়ে যাবে তোমাকে। ম্যাডাম এই ক্লাসও কি ওই ইউটিউব চ্যানেলে থাকবে? এই ক্লাসটা? হ্যাঁ কি ম্যাম? হ্যাঁ, এই ক্লাসটা আমি দিতে পারি, অথবা নতুন করে আবার ভিডিও দিতে পারি। ম্যাম দিয়ে দিলে ভালো হয়, আবার নতুন মানে রিভিশন দেওয়া যাবে ওখান থেকে দেখে। আর ম্যাডাম আমরা রেকর্ডিংটা কিভাবে পাবো? হ্যাঁ, বুঝি নাই। রেকর্ড করা হলো না আজকে ক্লাসটা, ওই রেকর্ডিংটা আমরা কিভাবে পাবো? রিপোর্টিং তো তোমাদের কখনোই দেওয়া হয় রেকর্ডিং না না ম্যাডাম, হয় কি? রেকর্ডিং আজকের ক্লাসটা তো ও, রেকর্ড করা হলো। রেকর্ডিং ম্যাডাম। তো তোমাদের গ্রুপে দিয়ে দিই আমি। আচ্ছা জি ম্যাডাম। জি ম্যাডাম। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো। জি ম্যাডাম। ওখানে আসসালামু থাকো। ম্যাডাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আবার দেখা হবে নেক্সট উইকে। আসসালামু আলাইকুম। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।